আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটি আছে, সেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়টি নিয়ে। আমি ইতিপূর্বে প্রথম অধ্যায়টি আমাদের চ্যানেলে আপলোড করেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। দেখো, আমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে সেটা হচ্ছে ব্রিটিশ শাসন। তো দেখো, দ্বিতীয় অধ্যায় কি হেডলাইন দেওয়া আছে, 1757 সালের পলাশীর যুদ্ধ। আচ্ছা, মোগল আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসেন। তাহলে এটা মনে রাখতে হবে, কে কে আসেন। পর্তুগিজরা আসছিল, ডাচ, তারপর হচ্ছে ইংরেজ, ফরাসি, এবং বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে তারা ভারত উপমহাদেশে আসেন। কি করতে এসেছিল? ব্যবসা করতে, মনে রাখবে কিন্তু, হ্যাঁ, ব্যবসা করতে। ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ইংরেজরা টিকে থাকে। আর আর যারা এসেছিল পর্তুগিজ, ডাচ, ফরাসি, এরা কিন্তু চলে যায়, বাট ইংরেজরা কিন্তু কি হয়, টিকে থাকে। ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য 1600 সালে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে। মনে রাখবে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1600 সালে। হ্যাঁ, বাংলার সম্পদের জন্য, এই জিনিসটা মনে রাখবে, বাংলার সম্পদের জন্য এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল। কিসের জন্য? বাংলার সম্পদের জন্য। আচ্ছা, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন কে? সিরাজউদ্দৌলা। তিনি 1756 সালে মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন। এটা কিন্তু মনে রাখতে হবে, 1756 সালে 22 বছর বয়সে বাংলার নবাব হন। তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্যের, বিশেষ করে খালা ঘসিটি বেগমের, এটা একটু মনে রাখবে, খালা ঘসিটি বেগমের সম্পর্ক খুব খারাপ ছিল। তাহলে খালার নাম কি? ঘসিটি বেগম। হ্যাঁ, এছাড়া রায়দুল্লভ এবং জগৎ শেঠের মতো, এইটা মনে রাখতে হবে, এই যে রায়দুল্লভকে মনে রাখতে হবে, এবং জগৎ শেঠ, এই রায়দুল্লভ এবং জগৎ শেঠের মতো বণিকদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হন তিনি। তার মানে যখন তিনি হচ্ছে কি হলো, বাংলার নবাব হলো, তখন হচ্ছে তার যে খালা ছিল ঘসিটি বেগম এবং রায়দুল্লভ এবং জগৎ শেঠ, এরা সবাই মিলে কি করলো, তার সাথে ষড়যন্ত্র শুরু করে দিল। ওকে, আচ্ছা, আমরা ছবি দেখতে পাচ্ছি, এই যে হচ্ছে আমাদের বাংলার নবাব সিরাজউদ্দৌলা। আর এখানে পলাশী যুদ্ধের কিছু ছবি দেওয়া আছে। আচ্ছা, পলাশী যুদ্ধটা কি সেটা আমরা এখন দেখব। আচ্ছা দেখো, এই বণিকরা অবশেষে 1757 সালের 23শে জুন, তারিখটা একটু মনে রাখবে এবং সালটা মনে রাখবে, 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন। হ্যাঁ, সৈন্যবাহিনীর প্রধান মীর জাফর, এই জিনিসটা মনে রাখবে, সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন। দেখো, একজন সৈন্যবাহিনীর প্রধান যদি বিশ্বাসঘাতকতা করে, মানে তার বিরুদ্ধে কাজ করে, তাহলে তো পরাজিত হবেই। হ্যাঁ, তো সেনাবাহিনীর প্রধানের নাম কি ছিল? মীর জাফর। আর এই মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণেই কিন্তু নবাব কি হয়ে গেছিল, পলাশীর যুদ্ধে, হ্যাঁ, পরাজিত হয়ে গেছিল। ওকে, রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ইংরেজ বাহিনীর জয় হয়। এই যে এটা মনে রাখবে, রবার্ট ক্লাইভ, তার মানে কি, ইংরেজ বাহিনীর সাথে যে নবাবের যুদ্ধ হয়েছিল, সেই ইংরেজ বাহিনীর প্রধান ছিল হচ্ছে রবার্ট ক্লাইভ। আর আমাদের যে পলাশীর যুদ্ধের নবাবের যে হচ্ছে তোমার হচ্ছে কি ছিল, সৈন্যবাহিনীর প্রধান ছিল, সে ছিল মীর জাফর। হ্যাঁ, মীর জাফর। পরে নবাবকে কি করা হয়? হত্যা করা হয়। ওকে, এই ঘটনার মধ্য দিয়ে বাংলায় 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর, কত বছর? 200 বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। মনে রাখবে, কত বছর? 200 বছর। তার মানে এই যে 1757 সালে যে নবাবের সাথে যে যুদ্ধ হলো, সেই যুদ্ধের পর থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর ইংরেজরা, হ্যাঁ, বাংলা শাসন করে। মনে রাখবে। ওকে, আচ্ছা চলো তারপরে দেখি তাহলে। আচ্ছা, এখানে আমরা দেখো কি লেখা আছে, যে এসব বলিতে শিক্ষকের সহায়তা আলোচনা করো। ইংরেজরা কেন ভারতে এসেছিল? তো ইংরেজরা কেন ভারতে এসেছিল বলতো? ব্যবসা বাণিজ্য করার জন্য, তাই না? ইংরেজরা ভারতে এসেছিল ব্যবসা বাণিজ্য করতে। আচ্ছা, বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল বলতো? বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল? আমরা দেখেছি, বাংলার প্রতি ইংরেজদের আগ্রহ ছিল হচ্ছে বাংলার সম্পদের জন্য, তাই না? আচ্ছা, 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত কারা বাংলা শাসন করে বলতো? কারা? ব্রিটিশরা। আচ্ছা, 4 নাম্বার, নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে? নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার পরিবারের লোকজন, যেমন তার খালা ঘসিটি বেগম,
এবং রায়দুল্লভ, জগৎ শেঠ এরা। আচ্ছা 5 নাম্বার হচ্ছে কি নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিল? নবাব যুদ্ধে পরাজিত হয়েছিল তার প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে, তাই না? পলাশির যুদ্ধের পরে কি হয়েছিল? পলাশির যুদ্ধের পরে কি হয়েছিল? নবাবকে হত্যা করা হয়েছিল এবং বাংলাটা চলে গিয়েছিল ব্রিটিশদের হাতে। আচ্ছা এরপরে দেখো এসো লিখিতে কি দেওয়া আছে? এসো লিখিতে দেওয়া আছে নবাব 3টি পক্ষ থেকে ষড়যন্ত্রের শিকার হয়েছিল। পাশের চিত্র পক্ষগুলোর নাম উল্লেখ করা হলো। কোন পক্ষে কারা এবং কেন নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তা লেখো। দেখো ইংরেজ বণিক এখানে নামগুলো লিখতে হবে। পরিবারের মধ্যে যেমন ঘসিটি বেগম এগুলো লিখতে হবে। হ্যাঁ, এশীয়দের বণিক, এদেশের বণিক। ইংরেজ বণিকদের মধ্যে কে ছিল? রবার্ট ক্লাইভের মতো লোক। আর এশীয়দের মধ্যে কে ছিল? এশীয়দের মধ্যে ছিল আমাদের জগৎ শেঠ, রায়দুল্লভ এদের মতো। আর পরিবারের মধ্যে ছিল ঘসিটি বেগম। এটা তোমাকে এখানে লিখতে হবে। ওকে, তারপর আমরা এটা ডিটেলসে দেখবো, আমরা অ্যান্সার শিটে দেখবো, সেটা সমস্যা নাই। আচ্ছা দেখো মোগলরা বাংলাকে বলতো যে কোনো জাতির স্বর্গ। বাংলার প্রতি বিদেশি শক্তিগুলোর আগ্রহের কারণগুলো লেখো। দেখো বাংলার প্রতি বিদেশি শক্তিগুলোর আগ্রহ ছিল হচ্ছে এদেশের সম্পদের জন্য। এদেশে মনে করো যে এদেশের নিচে অনেক সম্পদ আছে, তাই এই সম্পদগুলোর জন্যই কিন্তু এত আগ্রহ। তারপরে এটা আমরা অ্যান্সার শিটে সুন্দর করে দেখবো। ওকে, আচ্ছা এবার বলো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এটা কি হতে পারে? পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? বলতো পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1757 সালে, তাই না? তাহলে আমাদের উত্তর হবে 1757 সালে। আচ্ছা বাংলায় ব্রিটিশ শাসন। দেখো ব্রিটিশ শাসন কিন্তু শুরু হয়ে গেল। হ্যাঁ, 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত 100 বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কোম্পানি, এই কোম্পানিটা 100 বছর শাসন চালালো। ইতিহাসে যা কোম্পানির শাসন নামে পরিচিত, এই যে 100 বছর চালালো এটাকে কিন্তু কোম্পানির শাসন বলা হয়। তাহলে যদি বলে কোম্পানির শাসন কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছে, তোমরা বলবা 1757 থেকে 1857, 100 বছর। কোম্পানির প্রথম যে শাসনকর্তা ছিলেন সে ছিল রবার্ট ক্লাইভ। প্রথমে কে ছিল? রবার্ট ক্লাইভ। প্রায় 100 বছর পরে 1857 সালে সিপাহীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং বিদ্রোহ করে। এই যে 100 বছর পরে কি হলো? 1857 সালে 100 বছর চলার পর যারা সিপাহীরা ছিল এই সিপাহীদের মধ্যে কি হয়? বিদ্রোহ শুরু হয়ে যায়। ইংরেজরা এই বিদ্রোহ দমন করলেও শাসন ব্যবস্থা আগের মতো চালাতে পারেনি। কোম্পানির শাসন রোধ করে 1858 সালে বাংলা সহ সমগ্র ভারতের শাসনভার ব্রিটিশ রানী সরাসরি নিজ হাতে তুলে নেয়, যা চলে যায় 1947 সাল পর্যন্ত। ওকে, আচ্ছা এরপরে দেখো আমাদের কিন্তু এই সালটা মনে রাখতে হবে, ব্রিটিশ সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। আচ্ছা এরপরে দেখো ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক, আমরা কিন্তু এগুলো মনে রাখবো। খারাপ দিক ভালো দিক এগুলো মনে রাখবো। হ্যাঁ, কারণ হচ্ছে এগুলো আমাদের প্রশ্নে আসবে। তো দেখো 1 নাম্বার খারাপ দিক হচ্ছে ভাগ করো শাসন করো নীতির ফলে এদেশের মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এবং অঞ্চল ভেদে বিভেদ সৃষ্টি হয়। এই যে ভাগ করো শাসন করো, তার মানে কি এখানে ভাগ করো ওখানে ভাগ করো, এই যে ভাগ করার ফলে কি হয়? আমাদের মধ্যে জাতি যারা ছিল, ধর্ম যারা ছিল, বর্ণ যারা ছিল, এগুলা অঞ্চল ভেদে কি হয়ে যায়? এদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। তো এটা একটা খারাপ দিক। হ্যাঁ, আরেকটা দেখো অনেক কারিগর বেকার এবং অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় কি দেখা দেয়? দুর্ভিক্ষ দেখা দেয়। এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা, হ্যাঁ, 1176 সালে, যেটা ইংরেজি হচ্ছে 1770 হয়েছিল, যা 76-এর মনন্তর নামে পরিচিত। যদি বলে 76-এর মনন্তর হয়েছিল কত সালে, তাহলে ইংরেজিতে হবে হচ্ছে 1770 সালে আর বাংলায় হবে 1176 সালে। এটা কিন্তু মনে রাখবা, 76-এর মনন্তর হয়েছিল 1770 সালে আর বাংলা হবে 1176 সালে, যেটা 76-এর মনন্তর নামে পরিচিত। আচ্ছা তারপর আরেকটা দেখো খারাপ দিক, অল্প সংখ্যক জমিদার অনেক জমির মালিক হন এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ মালিকানার সত্ত্ব হারান। এটাও কিন্তু একটা খারাপ দিক। জমিদাররা জমিদারি হয়ে যান, বড় বড় হয়ে যান, আর অনেক লোক তাদের জমি জমা হারিয়ে ফেলেন। আচ্ছা ব্রিটিশদের কার্যক্রমের মধ্যে আরো যা ছিল সেটা দেখো, নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়। তার মানে এটা একটা ভালো দিক। হ্যাঁ, তারপরে দেখো সড়কপথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়। এটাও একটা ভালো দিক, তাই না? তাহলে এই ভালো দিকটা তোমরা কিন্তু মনে রাখবে। এটা একটা ভালো দিক। এটা আমরা কি বললাম? যে নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়। আরেকটা হচ্ছে সড়কপথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়। এক সময় সামাজিক সংস্কার সহ শিক্ষা, সাহিত্য, জ্ঞান, বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে, তাই একে নবজাগরণ বলা হয়। ঠিক আছে, এই যে এগুলো হলো,
এই জন্য এটাকে আবার নবজাগরণও বলা হয়। আচ্ছা বলো, বাংলার ইতিহাসে এই ব্যক্তিদের ভূমিকা শিক্ষকের সাথে আলোচনা করো। একজনের নাম হচ্ছে মীর জাফর, একজনের নাম হচ্ছে রবার্ট ক্লাইভ। হ্যাঁ, দুইজনে কি আমাদের নবাব সিরাজউদ্দৌলার শত্রু ছিল, তাই না? মীর জাফর কে ছিল? নবাবের হচ্ছে সেনাপতি, সে যে বিশ্বাসঘাতকতা করেছিল। আর রবার্ট ক্লাইভ ছিল ব্রিটিশদের সেনাপতি। হ্যাঁ, আচ্ছা, তো তারপরে আমরা এগুলো অ্যান্সার শিটে খুব সুন্দর করে আরো দেখবো। চলো আমরা একটু আগে এগিয়ে যাই। দেখো, ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির ফলে কি হয়েছিল? ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির ফলে কি হয়েছিল? যে বাংলার মানুষের মধ্যে, হ্যাঁ, জাতি বর্ণ গোত্র হিসাবে আলাদা হয়ে গেল সবাই। হ্যাঁ, যারা হিন্দু তারা বলতেছে আমাদের মুসলিমদের সাথে কোনো সম্পর্ক নাই, আর যারা আবার মুসলিম তারা বলছে হিন্দুদের সাথে সম্পর্ক নাই। হ্যাঁ, যারা আবার গরিব তারা ধনীদের সাথে সম্পর্ক নাই, যারা ধনী তারা গরিবদের সাথে সম্পর্ক নাই। এইভাবে করে একটা বিভেদ সৃষ্টি হলো, তাই না? আচ্ছা, এটা আমরা আরো অ্যান্সার শিটে সুন্দর করে সাজিয়ে দেখবো। এই চারজন বাংলার নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তাদের সম্পর্কে জানার চেষ্টা করো। আমরা দেখি এই চারজন লোক যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, একজন হচ্ছে রাজা রামমোহন রায়, একজন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবাব আব্দুল লতিফ, আরেকজন হচ্ছে সৈয়দ আমির আলী। আমরা এদের সম্পর্কে আরো বিস্তারিত জানবো। ওকে, দেখো, উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে কত সাল থেকে কত সাল পর্যন্ত চালিয়েছিল বলতো? 100 বছর চালিয়েছিল না? হ্যাঁ, 1757 সাল থেকে 1857 সাল 100 বছর শাসন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা। ব্রিটিশরা শাসন করেছে 200 বছর, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা 100 বছর করেছিল। 1757 থেকে 1857 সাল 100 বছর, যেটা আমরা এখানে দেখেছিলাম যে এই যে এখানে আমরা দেখেছিলাম, এই যে দেখো, এই যে 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত 100 বছর। কত বছর? 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালিয়েছিল। ওকে, এরপরে দেখো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, যেখানে দেখা আছে, দেখো, তিতুমিরের বাঁশের কেল্লা এবং সিপাহী বিদ্রোহ। 18 শতকের শেষ ভাগ থেকে 19 শতক জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আরেকবার বিদ্রোহ সংগঠিত হয়। 18 শতকের শেষ ভাগ থেকে 19 শতক জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আরেকবার বিদ্রোহ সংগঠিত হয়। এমন একটি আন্দোলনের বিদ্রোহের নেতা তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসাতের কাছে নারকেলবাড়িয়ার গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন। কোথায়? নারকেলবাড়িয়া গ্রামে। মনে রাখবে, যদি বলে তিতুমির বাঁশের কেল্লা কোথায় নির্মাণ করে, তাহলে বলতে হবে নারকেলবাড়িয়ায়। ওকে, আচ্ছা, বাঁশের কেল্লা কি? বাঁশের কেল্লা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি একটা কেল্লা, এই যে বা ঘর, এই যে দেখো, এই যে হ্যাঁ, এটা বাঁশ দিয়ে তৈরি। আচ্ছা, তারপর দেখো, 1831 সালে ব্রিটিশদের বিরুদ্ধে এক যুদ্ধে তিতুমির পরাজিত হন এবং নিহত হন। হ্যাঁ, 1857 সালে পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে। এই যে মঙ্গল পাণ্ডে, এই মঙ্গল পাণ্ডের নেতৃত্বে কিন্তু কি হয়েছিল? সিপাহী বিদ্রোহ হয়েছিল। মনে রাখবে কিন্তু 1857 সালে কার নেতৃত্বে? মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। কার নেতৃত্বে? মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। কোথায়? ব্যারাকপুরে। ওকে, আচ্ছা, দেখো, সিপাহী বিদ্রোহের কিছু কারণ। সিপাহীরা কেন বিদ্রোহ করেছিল? সিপাহী কারা? যারা ব্রিটিশদের আন্ডারে কাজ করতেছিল, হ্যাঁ, যারা ব্রিটিশদের সৈনিক ছিল, তারাই তো সিপাহী। তো তারা ফের আবার কেন বিদ্রোহ করেছিল? দেখো, কেন বিদ্রোহ করেছিল। সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। সেখানে 50,000 ব্রিটিশ এবং 3 লক্ষ ভারতীয় সিপাহী ছিল। ওকে, এটা একটা। তারপর দেখো, ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। 1856 সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়। কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরু ও শূকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি হয়। দেখো, গরু এবং শূকরের চর্বি, এই দুইটা জিনিসের নিয়ে বন্দুকের কার্তুজে লাগানো হয়, এটা একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়। ওকে, এই জন্য হিন্দুদের এবং মুসলিমদের মধ্যে একটা সম্পর্ক খারাপ হয়, যে দেখো, হিন্দুরা ওরা কিন্তু গরুর চর্বি বা গরুর রক্ত তারা সহ্য করবে না, আর মুসলমানরা আবার শূকরের চর্বি পছন্দ করবে না, এই জন্য এটা বলে একটা বিভ্রান্তি সৃষ্টি করে দেওয়া হয়। ওকে, আচ্ছা, সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন। এই আন্দোলনের দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সরকার কঠোর হাতে এই বিদ্রোহ দমন করে। এই বিদ্রোহে প্রায় 1 লক্ষ ভারতীয় মারা যায়। তাহলে সিপাহী বিদ্রোহে কত লোক মারা যায়? 1 লক্ষ ভারতীয়। মনে রাখবে কিন্তু। পরবর্তীতে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়। তিনি স্বাধীনভাবে ভারত শাসন করতে থাকেন। ওকে, আচ্ছা, এবার আমাদেরকে বলতে বলছে শিক্ষকের সহায়তায় তিতুমিরের বাঁশের কেল্লা এবং
1857 সালে সিপাহী বিদ্রোহ নিয়ে আলোচনা করো। এটা কিন্তু করতে হবে, এটা আমরা পরে অ্যান্সার শিটে দেখবো। সিপাহী বিদ্রোহের কারণগুলো সাজিয়ে লেখো এখানে। কারণ 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেই কারণগুলো যদি আমরা এখান থেকে দেখি তাও কিন্তু আমরা লিখতে পারবো, তাই না? এই যে এই কারণগুলো, এগুলোই 5টা কারণ। এই 5টা কারণেই কিন্তু আমরা এখানে কি সুন্দর করে লিখে দিব, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর আমরা অ্যান্সার শিটে দেখবো। ওকে, আচ্ছা, এরপর আসো ঢাকার বাহাদুর শাহ পার্কে 1857 সালে বিদ্রোহী আহ, বিদ্রোহী বাঙালি সিপাহীদের ফাঁসি দেওয়া হয়েছিল। সিপাহীর যারা বিদ্রোহ করেছিল তাদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল কত সালে? 1857 সালে ফাঁসি দেওয়া হয়েছিল। এখানে একটি স্মৃতিসৌধ আছে, এই যে স্মৃতিসৌধটা, এই পার্ক সম্পর্ক আরো তথ্য সংগ্রহ করো। এই পার্ক সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করো। আমি ঢাকায় গিয়েছিলাম, এই পার্কটা আমি দেখেছি। হ্যাঁ, তো এখন দেখো বাহাদুর শাহ কে ছিলেন? 19 শতকে এই পার্কের নাম ভিক্টোরিয়া পার্ক রাখা হয় কেন? এই যে বাহাদুর শাহ পার্কটা, এটা ভিক্টোরিয়া পার্ক রাখা হয় কেন? এটা আমাদেরকে জিজ্ঞাসা করেছে, আমরা এই অ্যান্সার শিটে সুন্দর করে দেখে নেব। ওকে, আচ্ছা, এবার আসো তিতুমিরের বাঁশের কেল্লা কি পরিণতি হয়েছিল? তিতুমিরের বাঁশের কেল্লাটা ভেঙে ফেলা হয়েছিল, তাই না? হ্যাঁ, যুদ্ধে ভেঙে ফেলা হয়েছিল। তারপরে দেখো 1857 সালে বিদ্রোহের ফলাফল কি ছিল? 1857 সালে সিপাহী বিদ্রোহ, 1857 সালে কি হয়েছিল? সিপাহী বিদ্রোহ হয়েছিল। সিপাহী বিদ্রোহ হয়ে সে বিদ্রোহীরা পরাজিত হয়েছিল, তাই না? আচ্ছা, মানে তারপরে কি হয়ে গেল? তারপরে এটা ক্ষমতাটা চলে গেল কার কাছে? রানী ক্ষমতাটা তার নিজের কাছে নিয়ে এলো। ওকে, তারপরে দেখো আমরা পরবর্তী আন্দোলনে দেখব ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এ দেশের মানুষের আন্দোলন চলতে থাকে। শিক্ষা প্রসার এবং নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস 1906 সালে ভারতীয় মুসলিম লীগ নামের দুটি রাজনৈতিক দল গঠিত হয়, মনে রাখবে। এই যে এখানে এইটা মনে রাখবে। তাহলে ভারতীয় মুসলিম লীগ গঠিত হয় কত সালে? 1906 সালে। হ্যাঁ, আচ্ছা, ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পড়ে এবং 1905 সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়, একে বলে বঙ্গভঙ্গ। মনে রাখবে কিন্তু বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে? 1905 সালে। কি হয়েছিল? বঙ্গভঙ্গ, মানে বাংলাটাকে ভাঙ্গা হয়েছিল, আলাদা করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, ভারতের বাংলাটাকে আলাদা করে দেওয়া হয়েছিল। এই যে এটা হচ্ছে 1905 সালে হয়েছিল। আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠিত হয়। এই আসাম যেটা আছে ভারতের, এই আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠিত হয়। ওকে, কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয় 1911 সালে। বঙ্গভঙ্গ রোধ করা হয়, অর্থাৎ দুই বাংলাকে আবার একত্রিত করা হয় 1911 সালে। মনে রাখবে কিন্তু এই দুইটা সাল অবশ্যই মনে রাখবে, যে বঙ্গটাকে ভঙ্গ করা হয়, অর্থাৎ বঙ্গটাকে ভাঙা হয় 1905 সালে। আর এই বঙ্গভঙ্গটাকে আবার রোধ করে দেওয়া হয়, অর্থাৎ দুইটা বঙ্গকে ভাঙা অংশটাকে আবার একখানে করে দেওয়া হয় হচ্ছে 1911 সালে। তাহলে বঙ্গভঙ্গ হয় 1905 সালে আর বঙ্গভঙ্গ রোধ হয় 1911 সালে, মনে রাখবে। হ্যাঁ, আচ্ছা, ব্রিটিশ বিরোধী বড় আন্দোলনগুলোর মধ্যে ছিল ফকির সন্ন্যাসী বিদ্রোহী, স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র যুব বিদ্রোহ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ফকির মজনু শাহ, ক্ষুদিরাম বসু এবং প্রীতিলতা ওয়েদার এবং মাস্টারদা সূর্য সেনের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয়। ওকে, আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্ষুদিরাম বসুর এক ছবি দেওয়া আছে, তারপর প্রীতিলতা ওয়েদার আছে, আর হচ্ছে মাস্টারদা সূর্য সেন একটা ছবি দেওয়া আছে। এই তিনজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম কি সৈনিক, তাই না? আচ্ছা, এবার দেখো সুভাষ চন্দ্র বসু এবং শেরে বাংলা একে ফজলুল হক ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সময় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা, গান লেখার মধ্য দিয়ে বাঙালির অধিকার চেতনা আরো বেগবান হন। নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন এ সময় নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অবশেষে 1947 সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হন, মনে রাখবে। ভারত ত্যাগ করে যায় কত সালে? 1947 সালে ব্রিটিশরা চলে যায়। হ্যাঁ, এরপর পাকিস্তান ও ভারত নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়। তাহলে যদি বলে যে পাকিস্তান এবং ভারত নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয় কত সালে, তাহলে বলতে হবে 1947 সালে। আবার যদি বলে যে ইংরেজরা কত সালে চলে গিয়েছিল ভারত ছেড়ে, তাহলে বলতে হবে 1947 সালে। ওকে, আচ্ছা, এবার আসো কবি সাহিত্যজ্ঞ কিভাবে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রাখতে পারেন, শিক্ষকের সহায়তা আলোচনা করো। এটা আমরা অ্যান্সার শিটে দেখবো। তারপর দেখো পাশের পৃষ্ঠা থেকে বাংলায় যেসব প্রতিরোধ আন্দোলন হয়েছে সেগুলো একটি ঘটনাপঞ্জি তৈরি করো। হ্যাঁ, কি কি আন্দোলন হয়েছিল তোমরা জানো? ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ, তারপর স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন, এগুলো তোমাকে লিখতে হবে। আচ্ছা, তারপর দেখো
স্বাধিকার আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং রোকেয়া সাখাওয়াত হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের সম্পর্কে আরো তথ্য খুঁজে বের করে তোমাকে লিখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে, কাজী নজরুল ইসলাম সম্পর্কে, রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে। ওকে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ব্রিটিশ বিরোধী বড় আন্দোলন ছিল কোনটা বলতো? সিপাহী বিদ্রোহ, অসহযোগ আন্দোলন না ফকির সন্ন্যাসী আন্দোলন? এগুলো সবগুলাই হবে, তাই না? তার অ্যান্সার হবে কি? ঘ। হ্যাঁ, আচ্ছা। এরপর দেখো তৃতীয় অধ্যায়। তো আমরা একটা জিনিস দেখি যে দ্বিতীয় অধ্যায় আমাদের কিন্তু, আমরা যদি অনুশীলনীতে চলে যাই, দেখো অনুশীলনীতে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো, দেখো অনুশীলনী যদি যাই, তোমরা একটু দেখো অনুশীলনীতে কি দেওয়া আছে। এই যে অনুশীলনী, তো অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে, যে এই যে অল্প কথায় উত্তর দাও, আর এখানে আছে 3টা প্রশ্ন আর এখানে আছে 3টা প্রশ্ন। তো এই প্রশ্নগুলোর উত্তরগুলো এবং অন্যান্য পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আমরা অ্যান্সার শিটে সবগুলো এখন দেখবো। ওকে, চলো আমরা দেখি। দেখো এই হচ্ছে আমাদের অনুশীলনের প্রশ্ন এবং বাকি যে নৈবিত্তিক প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। তো আমরা একটু দেখি। দেখো এখানে আমাদের দেওয়া আছে যে অধ্যায় 2 ব্রিটিশ শাসন। হ্যাঁ, তো অনুশীলনের প্রশ্ন কোনগুলো? প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহের কারণ লেখো। তাহলে সিপাহী বিদ্রোহের কারণ কি ছিল? দেখো সৈন্য সৈন্যবাহিনীতে সিপাহী পদে ভারতীয় সংখ্যাধিক্য ছিলেন। হ্যাঁ, ভারতীয় সেনাবাহিনীতে 50,000 ব্রিটিশ ছিল এবং 3 লক্ষ ভারতীয় সিপাহী ছিল। এটা ছিল 1 নম্বর কারণ। 2 নম্বর দেখো, ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে 1856 সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে কামান ও বন্দুকের কার্তুজ পিস্তল করার জন্য গরুর এবং শূকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি করা হয়েছিল। এটা একটা। আরেকটা হচ্ছে সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন। এই আন্দোলনে দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এই হচ্ছে 5টা সিপাহী বিদ্রোহের কারণ আমরা দেখলাম। ওকে, এরপরে পরের প্রশ্নটা দেখো, ব্রিটিশ শাসনের 2টি ভালো দিক ও 2টি খারাপ দিক উল্লেখ করো। দেখো এটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় এর আগেও এসেছিল, হ্যাঁ আবারও আসতে পারে, তোমরা ভালো করে এটা মুখস্থ রাখবে। দেখো ব্রিটিশ শাসনের 2টি ভালো দিক হলো, তারা নতুন নতুন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়, ছাপাখানার প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়। উন্নত রাস্তাঘাট, রেলপথ, টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়। এই হচ্ছে 2টা ভালো দিক। খারাপ দিক হচ্ছে ভাগ করো শাসন করো নীতির ফলে এদেশের ধর্ম, বর্ণ এবং জাতিগত বিভেদ সৃষ্টি হয়ে যায়, আর অনেক কারিগর বেকার এবং অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই হচ্ছে 2টা খারাপ দিক। ওকে, এরপরে দেখো 3 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে বাংলার নবজাগরণে কারা অবদান রেখেছেন? এটা হবে 19 শতকে বাংলার নবজাগরণ ঘটে। 19 শতকে। হ্যাঁ, নবজাগরণের প্রধান ব্যক্তিরা হলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবাব আব্দুল লতিফ এবং সৈয়দ আমির আলী। এরা ছিল বাংলার নবজাগরণের অন্যতম তোমার হচ্ছে রাষ্ট্রনায়ক, তাই না? এরা হচ্ছে বাংলা নবজাগরণ করেছিল। আচ্ছা, এরপরে দেখো তারপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে পলাশীর যুদ্ধের ফলাফল সম্পর্কে লেখো। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে, বাংলার শাসন ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়, ইংরেজদের শাসনের নামে শোষণের সূচনা হয়, ইংরেজদের শাসনকালে প্রচুর অর্থ সম্পদ এদেশ থেকে পাচার হয়ে যায়, বাংলার অর্থনীতির মেরুদণ্ড, হ্যাঁ কৃষি ও তাঁত শিল্প ধ্বংস হয়ে পড়ে, সাধারণ মানুষ দুঃখ ও দুর্দশার মাঝে নিপতিত হয়। ওকে, তারপরে প্রশ্নটা দেখো, সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কি ছিল? 1857 সালে সিপাহী বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে স্বাধীন করা। আচ্ছা, প্রথম বিদ্রোহ শুরু হয় পশ্চিম বাংলার ব্যারাকপুরে সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। বাংলার জনগণ এই আন্দোলনকে সমর্থন জানায় এবং বিদ্রোহের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, সাহিত্যিকগণ রাজনৈতিক আন্দোলনে কি ধরনের ভূমিকা পালন করতে পারেন? সাহিত্যিকগণ রাজনৈতিক আন্দোলনে তাদের লেখনীর মাধ্যমে ভূমিকা রাখতে পারেন। নবজাগরণের 3য় ধাপে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা, গান ও লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার চেতনার প্রসার ঘটে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া নারীর শিক্ষার প্রসারে লেখনীর মাধ্যমে রাজনৈতিক আন্দোলন ভূমিকা পালন করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন সাহিত্যিকগণ কবিতা, গান ও লেখার মাধ্যমে রাজনৈতিক আন্দোলন করে যাচ্ছেন। আচ্ছা, এরপরে দেখো আমরা বহু নির্বাচনী প্রশ্ন দেখবো, যেটা আমাদের পরীক্ষায় আসবে। তোমরা জানো যে আমাদের প্রশ্ন আসবে বহু নির্বাচনী, আসতে পারে, আসবে ডান বাম আসবে, শূন্য স্থান আসবে, তারপর হচ্ছে তোমার শুদ্ধ অশুদ্ধ আসবে। তো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তিতুমিরের বাঁশের কেল্লা তৈরি করেছিলেন কেন? তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিলেন কেন? এটা হবে যুদ্ধ পরিচালনার জন্য। 2 নম্বর, বাংলায় ইংরেজ আগমনের প্রধান উদ্দেশ্য ছিল ব্যবসার জন্য। তার উত্তর হবে ব্যবসার জন্য। 3 নম্বর হচ্ছে কোম্পানি শাসন রোধ করে ব্রিটিশ সরকার ভারতবর্ষের শাসনভার
গ্রহণ করেছিল কোনো শাসন সুদৃঢ় করার জন্য। আচ্ছা, ভারতবর্ষের জনগণ ব্রিটিশ শাসনের বিরোধিতা করার প্রধান কারণ হচ্ছে তারা স্বাধীনতা অর্জন করতে চেয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বাংলা, বিহার, উড়িষ্যার ক্ষমতা দখল করতে পারার প্রধান কারণ হলো সিপাহী যে ছিল, এই সেনাপতি যে ছিল মীর জাফরের, এটা বিশ্বাসঘাতকতার কারণে, তাই না? হ্যাঁ, ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পরে কোন দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়? একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান। আমরা দেখেছি 1947 সালে, তাই না? হ্যাঁ, 1957 সালে সিরাজউদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধের নবাবের শেষ পরিণতি হয়েছিল হত্যার শিকার হন। আচ্ছা, তারপর দেখো রহিম রাতুলকে বলল 1757 সালে পলাশির যুদ্ধ হওয়ার পর বাংলা রাজনৈতিক স্বাধীনতা হারায়। এর ফলে কি হয়েছিল? বাংলার ইংরেজ শাসন শুরু হয়েছিল, তাই না? সূচনা হয়েছিল। দীপাদার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বই থেকে ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য সম্পর্কে জানতে পারে। এই উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে শোষণ ও নিজের স্বার্থ। আচ্ছা, একটি যুদ্ধের মাধ্যমে বাংলা ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়। ক নামক যুদ্ধটি কি? তাহলে এটার উত্তর হবে কি বলতো? পলাশির যুদ্ধ। 1857 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে কোন বিদ্রোহটি হয়েছিল? এটা হবে সিপাহী বিদ্রোহ। ভাগ করো শাসন করো নীতিতে বিশ্বাসী ব্যক্তিকে তুমি কাদের সঙ্গে তুলনা করো? এটা হবে ইংরেজ শাসক। আধুনিক শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা রাখার ক্ষেত্রে নিচের কোন নামটি অমিল প্রকাশ করে? এটা হবে মীর কাসিম। রফিক 22 বছর বয়সে একটি দেশের শাসন ক্ষমতা গ্রহণ করে। রফিকের সাথে বাংলার কোন নবাবের মিল দেখা যায়? এটা নবাব সিরাজউদ্দৌলার মিল আছে, তাই না? জাকারিয়া বাহাদুর শাহ পার্কের ইতিহাস পড়ে জানতে পারলো যে সে এই পার্ক ইংরেজ শাসনামলে একজন বিদ্রোহীদের ফাঁসি দেওয়া হয়েছিল। উত্তর বিদ্রোহীরা ছিলেন হচ্ছে সিপাহী বিদ্রোহী। আচ্ছা, তারপর দেখো বাংলার ইংরেজ শাসনের ভিত্তি স্থাপনে কোন যুদ্ধ হচ্ছে মাইল ফলক? এটা হচ্ছে পলাশির যুদ্ধ। আচ্ছা, ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত হচ্ছে 1857 সাল থেকে 1947 সাল পর্যন্ত সময়কালটা। ইংরেজ শাসনের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? ভাগ করো শাসন করো নীতি। কোন ঘটনাকে কেন্দ্র করে বাংলায় স্বদেশী চেতনার ব্যাপক বিস্তার ঘটে? এটা হবে বঙ্গভঙ্গ। আচ্ছা, ভারতবর্ষে নারী শিক্ষার প্রসার কে সর্বাধিক ভূমিকা পালন রেখে গেছেন? সেটা হবে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। লেখনের মাধ্যমে বাঙালির স্বাধিকার চেতনা বেগবানে ভূমিকা রেখেছেন কে? এটা হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলার নবজাগরণ ঘটে 19 শতকে। কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলা রাজনৈতিক স্বাধীনতা হারায়? এটা হবে ইংরেজ শাসনের সূচনার মধ্য দিয়ে। কে মুসলমান সামাজিক সংস্কার ও আধুনিক শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা রাখে? সেটা হবে নবাব আব্দুল লতিফ ও হাজী শরীয়তুল্লাহ, দুইটাই হবে। ইউরোপীয় শক্তির মধ্যে শেষাবধি প্রতিযোগিতা টিকে থাকে কারা? এটা হবে কি ইংরেজরা। কোন যুদ্ধের মাধ্যমে বাংলা ইংরেজ শাসনের সূচনা হয়? এটা হবে পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কি? এটা হবে মীর জাফরের বিশ্বাসঘাতকতা। 1857 সালে কোম্পানির নীতি ও শোষণের ফলে যে বিদ্রোহ দেখা যায় তার নাম ছিল সিপাহী বিদ্রোহ। হ্যাঁ, তারপর দেখো কোন শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল ভাগ করা শাসন করে? এটা হবে ইংরেজ শাসন। আচ্ছা, ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য কি ছিল? এটা হবে শোষণ ও নিজেদের লাভ। বঙ্গভঙ্গের ফলে যে দুটি এলাকা নিয়ে নতুন প্রদেশ গঠিত হয় সেটা হচ্ছে পূর্ববঙ্গ, আসাম, আর ঢাকা ও কলকাতা। আচ্ছা, 76-এর মন্বন্তর হয়েছিল বাংলা কত সালে? 1176 সালে। এটা আমি দেখিয়েছি। কবে পলাশী যুদ্ধ হয়েছিল? 1757 সালের 23শে জুন। এটা হবে উত্তর। আচ্ছা, তারপর দেখো ইংরেজরা এটা কিন্তু হবে না, ওকে, এটা আমরা নিব না, এটা আমরা কালো করে দিই কারণ এটা লাল হয়ে আছে। আচ্ছা, এটা হবে 1757 সালে 23শে জুন। আচ্ছা, ইংরেজরা বঙ্গবিভাগ রোধ করতে বাধ্য হয়েছিল কত সালে? 1911 সালে। কে নবজাগরণের সাথে যুক্ত ছিলেন? এটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন সালে ভারতবর্ষ স্বাধীন হয়? 1947 সালে। সিপাহী বিদ্রোহের নেতা কি ছিল? মঙ্গল পান্ডে, তোমরা জানো, আমরা পড়ছি। কোন সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল? 1857 সালে। কত সালে ঢাকায় ভারতীয় মুসলিম লীগ নামের একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে? 1906 সালে। নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলার নবাব? 22 বছর বয়সে। 1947 সালে কি হয়েছিল? ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? নারকেল বাড়িয়া। আমি একটু আগে বলেছি। ভারতবর্ষে সরাসরি ব্রিটিশ শাসন কবে থেকে শুরু হয়? 1858 সাল থেকে। এটা ভুল। ভারতবর্ষে সরাসরি ব্রিটিশ শাসন শুরু হয় 1858 সাল থেকে, অর্থাৎ 1857 সাল থেকে শুরু হয়, কিন্তু 1858 সাল থেকে পুরোপুরি শুরু হয়, তাই না? তাহলে এটা হবে। আচ্ছা, শাসন কাজ ও অভিজ্ঞতা না থাকা ইংরেজরা প্রথমে কাকে সিংহাসনে বসায়? এটা হবে মীর জাফরকে। আচ্ছা, 1770 সালে বাংলা কত সাল গণনা করা হয়? এটা হবে 1176। ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হবে 1885 সালে।
আচ্ছা, তারপর দেখো কত সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম? 1947 সালে। পাকিস্তান রাষ্ট্রের জন্ম বললে 1947 সালে। আবার তোমার হচ্ছে ভারত বললেও হবে। আচ্ছা, ইংরেজের হাতে জীবন না দিয়ে কে আত্মাহুতির পথ বেছে নেন? এটা কৃতিকতা। আচ্ছা, নিচের কোন ব্যক্তি নবজাগরণের সাথে যুক্ত ছিলেন? এটা হবে রাজা রামমোহন রায়, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এটা আপাতত নিব না আমরা। আমরা রাজা রামমোহন রায়ের যে অ্যান্সারটা সেটা আমরা আপাতত নিব। আচ্ছা, তারপর দেখো বাংলাদেশের স্বাধীন নবাব কে ছিলেন? সিরাজউদ্দৌলা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকর্তা কে ছিলেন? এটা হবে লর্ড ক্লাইভ। তারপর হচ্ছে 76-এর মন্বন্তর ইংরেজি কত সালে হয়েছিল? এটা হবে 1170। আচ্ছা, আমরা নৈর্ব্যক্তিক গুলো দেখলাম বা বহু নির্বাচনী গুলো। এবার আমরা একটু সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি। 1601 সালে বাণিজ্য পরিচালনার জন্য ভারতে একটি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়। কোম্পানিটার নাম হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাংলাদেশের স্বাধীন নবাব 22 বছর বয়সে সিংহাসনে বসেন। এর নবাবের নাম কি? নবাব সিরাজউদ্দৌলা। দেখো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো অনেক প্রশ্নের উত্তর তোমরা জানতে পারবে, তো আমি সবগুলো পড়িয়ে দিচ্ছি না। তোমরা একটু প্রশ্নগুলো যদি দেখো তাহলে তোমরা এখান থেকে অ্যান্সার গুলো লিখতে পারবে। তো আমি একটু এইভাবে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটি থামিয়ে সুন্দর করে পড়ে নিয়ে তারপরে আবার ভিডিওটি চালু করবে। ওকে, এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে থামিয়ে আবার চালু করে সুন্দর করে পড়ে নিবে। আচ্ছা, আমরা 9 পর্যন্ত দেখলাম। দেখো 10, এই যে 11 প্রশ্নগুলো তোমরা থামিয়ে সুন্দর করে পড়ে নিবে। আচ্ছা, 12 দেখো, 12 এরপরে 13। হ্যাঁ, প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আশা করছি। আচ্ছা, তারপরে এখানে থেকে 14 থেকে শুরু করে এখানে প্রশ্নগুলো আছে, তোমরা এগুলো পড়ে নিবে। অনেকগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো পড়লে তোমাদের পরীক্ষা অনেক সহজ হয়ে যাবে। দেখো এই যে প্রশ্নগুলো এইভাবে তোমরা সুন্দর করে পড়ে নিতে পারো। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বঙ্গভঙ্গ কি, এটা মনে রাখবে। বঙ্গভঙ্গ কি, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর কোম্পানি শাসন কি, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সুন্দর করে তোমরা পড়বে। এই যে এইভাবে করে প্রশ্নগুলো কোম্পানি শাসন কি এগুলো পড়বে, তাহলে দেখা যাবে তোমাদের অনেক কিছু তোমরা বুঝতে পারবে। তাই যে এখানে প্রশ্নগুলো দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি অনেকগুলো প্রশ্ন এইগুলো অনেক কষ্ট করে তোমাদের জন্য সুন্দর করে সাজিয়েছি যাতে করে তোমরা পরীক্ষায় ভালো কিছু করতে পারো। এখানে কাঠামোগত প্রশ্ন বলতে যেগুলো তোমাদের বড় প্রশ্ন আসবে সেগুলো কিন্তু এই টাইপের আসবে, যে 5টি বাক্যে লেখো, 6টি বাক্যে লেখো। হ্যাঁ, এগুলো আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই যে কত সালে পলাশী যুদ্ধ হয়েছিল, পলাশী যুদ্ধ কেন হয়েছিল, পলাশীর যুদ্ধের 3টি ফলাফল, এইভাবে কিন্তু বড় টাইপের প্রশ্ন আসবে। হ্যাঁ, তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে। তো আমি এখানে দেখিয়ে দিয়েছি এই যে এই পর্যন্ত তোমরা সুন্দর করে লিখবে। এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে এই পর্যন্ত। তারপর 3 নাম্বার প্রশ্নটা দেখো, এই যে প্রশ্নটা, যুদ্ধের ফলাফল কি ঘটেছিল, পরাজয়ের কারণ কি, এটা আমরা প্রশ্নটা এখানে দেখেছিলাম। এখানে আমরা উত্তরটা দেখলাম। তিতুমির কোথায় এবং কিভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন, এই যে এটা হচ্ছে তার উত্তর, খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। তারপর দেখো 1857 সালে সিপাহী বিদ্রোহের গুরুত্বপূর্ণ 5টি বাক্যে দেখো, এই যে 5টি বাক্যে আমরা লিখে দিয়েছি। তারপর দেখো ইংরেজরা এদেশে কিভাবে শাসন কাজ পরিচালনা করে, এই যে এখানে সুন্দর করে লেখা আছে। তোমরা ভিডিওটি থামিয়ে সুন্দর করে এটা আবার পড়ে নিবে। ওকে, আচ্ছা, এই পাশে কিছু প্রশ্ন দেওয়া আছে, যে 8 নম্বর প্রশ্নটা, বাংলা শিক্ষা অর্থনীতি ব্রিটিশদের প্রভাব, এটা। তারপর তিতুমিরের বিদ্রোহ সম্পর্কে লেখো, এটা পড়াবো। তারপর এটা, হ্যাঁ, তারপর এই প্রশ্নটা 11 নম্বর প্রশ্ন। তো এই 11 নম্বর প্রশ্ন পর্যন্তই হচ্ছে আমাদের আজকে শেষ হয়ে যাবে। তো আমরা আজকে দেখলাম আমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে ব্রিটিশ শাসনের যে অধ্যায়টি ছিল দ্বিতীয় অধ্যায়, সেই অধ্যায়টি আমরা আজকে দেখলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটি আজকে অনেক ভালো লেগেছে এবং এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। তোমরা যদি আমাদের ভিডিওগুলো সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আর পরীক্ষার জন্য তোমাদের এক্সট্রা করে পড়ার দরকার নাই। আমরা এখান থেকেই ভালো একটা প্রিপারেশন আমরা নিতে পারবো, তাই না? হ্যাঁ, তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে করে তোমাদের মতো তারা ভিডিওটি দেখে পরীক্ষার প্রস্তুতি এখান থেকে নিতে পারে। ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।